এই নিয়ে 4বার হলো। এত বড় কচু নিয়ে এসেছে যে 4বারও শেষ করতে পারতেছি না। বিশ্বাস করতে পারেন, এত বড় কচু আমি কখনো দেখিনি। আর এখন এই নিয়ে শেষ লাস্টের বারটা খাচ্ছি, একদম গোড়ার অংশটা। তো সেটাকে আজকে ভালো করে কেটে নিচ্ছি। আর এই গোড়ার অংশটা আজকে শুটকি দিয়ে রান্না করব। তো নিচের অংশটা একদমই মাটি মাটি ভরা, শুধু এতটুকু একটু ভালো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই কচুটা খেতে আমার এত ভালো লাগে, কি বলবো আসলে। এটা হচ্ছে একটা পানি কচু, আর এই পানি কচু খেতে অনেক মজা। চট্টগ্রামে থাকতে থাকতে আস্তে আস্তে কেমন যেন চট্টগ্রামবাসীর মতো হয়ে যাচ্ছি। ওরা যেভাবে রান্না করে খায়, এভাবে আমারও রান্না করতে ইচ্ছে করে। ওদের রান্নাটা এখন আমার খুব পছন্দ হয়ে গেছে। আগে আমি নিজেও হাসাহাসি করতাম, এটা না এইভাবে রান্না করে, ওইভাবে রান্না করে, এটা বলতাম, কিন্তু আমি নিজেও এখন ওরকমভাবে রান্না করি। সত্যি আসলে পার্শ্ববর্তী মানুষ যেরকম যে পরিবেশে থাকে, নিজেকেও সেই পরিবেশে মানিয়ে নিতে হয়। তো যাই হোক, এখন কচুটা ভালো করে কেটে নিয়েছি, আর এই গোড়ার অংশ থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। একদম নষ্ট হয়ে গেছে গোড়াটা। আসলে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে পরিষ্কার করে নিয়ে এসিও, কিন্তু ও পরিষ্কার না করে একদম মাটি সহকারে নিয়ে চলে এসেছে। আসলে মনটা একদমই ভালো নেই। চারপাশে যে কি হচ্ছে, কি আর বলবো আসলে। কিছুতেই নিজেকে ভালো রাখতে পারছি না। সারাক্ষণ শুধু টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে, কিছু একটা মনে যেন হতে চলেছে এমন মনে হচ্ছে। খুব খারাপ লাগে, আর অনেক সময় ক্লান্তও লাগে এগুলো ভাবতে ভাবতে। মনটা ভীষণ খারাপ। তারপরও কি করব, রান্নাবান্না করে তো খেতেই হবে। রান্নাবান্না না থাকলে মনে হয় যেন একটু ভালোই হতো, একটু চুপচাপ নিরিবিলি বসে থাকতাম। কিন্তু আমি তো আর বসে থাকতে পারবো না, কারণ আমার ছেলে মেয়ে আছে, ওদেরকে তো রান্না করে দিতে হবে, খাওয়াতে হবে। কিন্তু মনটা যে ভালো নেই সেটা কিন্তু বুঝতেই পারছি। তারপরও ভালো নাই অবস্থা, তো কাজ করতে হচ্ছে। আসলে চারদিকের অবস্থা অনেক খারাপ। আগে দূরে দূরে অনেক কথাই শুনেছি, অনেক ঘটনা শুনেছি, অনেক মানুষের কষ্ট শুনেছি, কিন্তু কাছ থেকে কখনো দেখিনি। আর এখন ইদানিং কাছ থেকেই দেখছি মানুষের কষ্ট, কাছ থেকেই দেখছি মানুষের সমস্যাগুলো। তো আমারও কত সমস্যা হয়তো বা হয়ে যেতে পারে, এরকম একটা টেনশন সবসময় মাথার ভিতরে থাকে। একমাত্র আল্লাহই এখন আমাদের ভরসা। আল্লাহর উপর ভরসা রেখে সবার জন্য দোয়া করছি, যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে, সেই সাথে আমাদেরকেও ভালো রাখে। তো যাই হোক, এখন পটলটা কেটে নিচ্ছি। তো এই খোসাগুলো ফেলে দেবো আজকে আর ভালো লাগতেছে না। ভাবছিলাম খোসাগুলো দিয়ে একটু ভর্তা বানাবো, কিন্তু একদম মন সায় দিচ্ছে না। যেতটুকু রান্না করছি এতটুকুই মনে যেন অনেক জোর করে রান্না করছি। তাই আর খোসাগুলো দিয়ে ভর্তা বানাবো না, ফেলে দেবো। তো এখন পটলগুলো সবগুলো কেটে নিয়েছি, আর তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সব কিছু কেটে নেব, তারপরই রান্নাঘরে যাব। আর আজকে তো এত গরম পড়েছে যে রান্নাঘরের ধারে কাছেও যেতে পারছি না। তাই এখন সামনের রুমে নিয়ে এসে ফ্যানের নিচে বসে বসে কাটাকাটি সবগুলো করছি। তারপর রান্নাঘরে রেডি করে নিয়ে তারপর চুলায় বসিয়ে দেব। প্রত্যেকদিন এখন এরকমই করি, কারণ যতদিন পর্যন্ত এরকম গরম পড়ছে ততদিন এরকমই করি। কি করব, রান্নাঘরে এত গরম, অতিরিক্ত গরম, এত গরমে একা থাকা যায় না। তো যাই হোক, এখন আলু কেটে দিচ্ছি কিছুটা, যেহেতু ঘরে অনেক আলু লাবার আছে, তো ওদের আলু না হলে তো একদমই চলে না। তো আজকে আমার অবশ্য আদা রসুন বাটাও নেই, তাই কি করলাম, রসুন থেতো করে নিয়েছি, ভালো করে থেতো করে নিয়েছি। আর এদিকে আমি কচুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে যে পানিটা হয়েছে ওটা ফেলে দেব। আর এই যে শুটকিগুলো আমি সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি, আর মাছটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন বসিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একলা যখন বসে বসে ভাবি যে আগের দিনগুলোর কথা, আগে কত ভালো ছিলাম আমরা, তাই না? কত আনন্দ ছিল, কত সুখ ছিল। কিন্তু এখনকার সময় এসে আমাদের বাচ্চারা কোনো আনন্দ নেই, সুখ নেই, সারাক্ষণ টেনশন আর টেনশন, এছাড়া আর কিছুই নেই। চারপাশে যে অবস্থা, চারপাশে যে একটা বিশৃঙ্খলা শুনতেছি, এগুলো তো এখন মনে করেন ভবিষ্যতে আমাদের বাচ্চাদের উপর অনেক প্রভাব পড়ে। এগুলো বাচ্চারা অনেক টেনশন করে। আর আজকালকার বাচ্চারা তো জানেন, একটু বেশি বুঝে, বেশি খবর জানে, যেহেতু মোবাইল আছে হাতে হাতে, মোবাইলের মাধ্যমে তো সব খবরই বাচ্চাদের কানে পৌঁছে যায়, আর ওরা সবই বুঝতে পারে। আর আমরা তো আগেকার সময় বড়দের মুখ থেকে ছাড়া অন্য কোথাও কোনো কিছু শুনতে পেতাম না। তো যাই হোক, আসলে এই সময়টাই এরকম। তো ধৈর্য ধরে সবাই আল্লাহকে ডাকতে হবে, আর আল্লাহর উপর ভরসা রেখেই চলতে হবে। তো এখানে আমি শুটকিটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপর কচু দিয়ে দিলাম। আর এখন ভালো করে কচুটা কষিয়ে নেব। তো কচু যত কষাবেন, কষিয়ে তারপর রান্না করবেন, ততই কচু মজা হয়। তো এখন
এখন আমি কষিয়ে নিচ্ছি এক পাশে, আর আরেক পাশ থেকে ভাতটা নামিয়ে ভাতের আমি মারটা গেলে ফেলছি। তো মার আমি কীভাবে গালি দেখেন, একটা চামিচ দিয়ে ঠিক এভাবে সবসময় আমি ভাতের মার গালি। আমার মেয়ে দেখে আমায় অনেক হাসাহাসি করছিল যে তুমি সব সময় এভাবে ভাতের মার গালো কেন, তুমি তো একটা মারগালুনি কিনে নিতে পারো। সত্যি আসলে যাওয়াও হয় না, কিনাও হয় না, আর যদিও দেখি পরবর্তীতে আনাও হয় না, মানে এটা একটা ভেজাল মনে হয় আর কি আমার কাছে। তো যাই হোক, এখন ডাল দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ আবার কষিয়ে নেব, আর তারপরই পানি দিয়ে দেব। আর এখানে পটলও রান্না করছি, তো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো পটলগুলো আগে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দুই চুলায় বসিয়ে দিলে না বেশিক্ষণ রান্না করতে লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। কচু যখন হয়ে এসেছে তখনই আমি টকটা দিয়ে দিলাম। এখানে আমের ফলি দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি। তো আমার বাসায় অবশ্য তেঁতুলও ছিল, কিন্তু তেঁতুল দিলে না কচু একদম পুরোপুরি টক হয়ে যায়, আর খেতে আমার একদমই ভালো লাগে না। আর আমের ফলিগুলো দিলে একদম টক হয় না, আর সব কিছুর ব্যালেন্স ঠিক থাকে। তো যাই হোক, কচু হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, আর এদিকে মাছটাও হয়ে গেছে, মাছও ধনেপাতা দিয়ে দিলাম। ভিডিওটা যে পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।